বাজেটটা জাস্ট নাম্বার বেসড না, এই বাজেটে কিন্তু অনেক ধরনের দিক নির্দেশনা রয়ে গেছে। বাজেট তৈরির যে প্রথাটা, এটাকেই আমার কাছে খুব ফল্টি মনে হয়। আগে অ্যাকচুয়ালি আপনার ইনকাম পোটেনশিয়ালটাকে দেখা উচিত। 5 বছর ধরে আমার মনে হয় যে প্রায় প্রত্যেক বছরই আমরা রেভিনিউ কালেকশনে ফেল করছি। অনেকেই বলছেন যে চাবুক মেরে টাকা নিয়ে যাচ্ছেন, অনেকে বলছেন যে কিডনি বিক্রি করে দেওয়ার মতো ব্যবস্থা করছেন। নেট ইনভেস্টমেন্টের কথা বলেন, তাহলে বাংলাদেশ ইজ নাও আ নেট নেগেটিভ ইনভেস্টমেন্ট কান্ট্রি। কর দেওয়ার থেকে মানুষ বোধহয় বেশি ভয় পায় ওই কর ডিপার্টমেন্টটাকে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ৭১ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে, বিশেষ করে উদ্যোক্তারা এই বাজেটকে কিভাবে দেখছেন। এরই মধ্যে আপনারা জানেন যে ব্যবসায়ী সমাজ থেকে মোটামুটিভাবে বলা হয়েছে যে তার যে প্রত্যাশা তার বেশ কিছুই পূরণ হয়েছে, তবে দীর্ঘমেয়াদী যে সংকটগুলো রয়েছে, জ্বালানি সংকট, অবকাঠামো সংকট, আর্থিক খাতের সংকট, সেগুলো সমাধানের জন্য সুনির্দিষ্ট রূপরেখা সেটা আরও হয়তো খানিকটা স্পষ্ট হতে পারত। এবং একই সাথে এই রূপরেখাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অর্থমন্ত্রীর যেই দিক নির্দেশনা, সেটা কতটা কার্যকরভাবে সামনে আসবে সেই প্রশ্ন রয়ে যাচ্ছে। আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ব্যবসায়ী সমাজ থেকে আমরা এই কয়দিনে যতটুকু যা শুনেছি, সবচেয়ে ভালো এবং ব্যবসা বান্ধব একটা বাজেট মাননীয় অর্থমন্ত্রী দেওয়ার চেষ্টা করেছেন। আপনি একজন উদ্যোক্তা এবং ব্যবসায়ী নেতা হিসেবে কিভাবে মূল্যায়ন করেন? ফর দ্য ফার্স্ট টাইম এই বাজেটটা জাস্ট নাম্বার বেসড না, এই বাজেটে কিন্তু অনেক ধরনের দিক নির্দেশনা রয়ে গেছে। আমার কাছে সব থেকে ভালো লেগেছে যে আমরা অ্যাকচুয়ালি ডিসাইড করে নিয়েছি, বা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ডিসাইড করে নিয়েছেন যে আমরা জাস্ট প্রোডাক্টের ভ্যালিউ না, আমরা অ্যাকচুয়ালি আমাদের ভ্যালিউ বাড়াতে চাচ্ছি। ওনার ইনভেস্টমেন্টটা হচ্ছে মেইনলি এডুকেশনে, হেলথে। সাংঘাতিক ডাইনামিক একটা আপনারা গিয়ে যদি বলেন যে দিক, যেটা এদিকে পেলাম, থার্ড ল্যাঙ্গুয়েজ স্কুলগুলোতে ইন্ট্রোডিউস করছে। এটা যে কত দূরদর্শিতার পরিচয় এবং এটা যে কতটা হেল্প করবে বাংলাদেশকে আজকের থেকে 20 বছর পরে যারা গ্র্যাজুয়েট হয়ে বেরোবে তখনকার। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং ভেরি গ্লোবাল। একটা থার্ড ল্যাঙ্গুয়েজ অ্যাড করাটা ওয়াজ আমার সাংঘাতিক সুদূর প্রসারী একটা চিন্তাভাবনার লক্ষণ। তো ওভারঅল যদি বলেন যে এই বাজেটটাকে আমি কোনোভাবেই শুধু নাম্বারস দিয়ে মিলাতে চাই না, এইটার ভিতরে যে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো রয়ে গেছে, সোশ্যাল সিকিউরিটির যে একটা যুগে ঢুকছে বাংলাদেশে, সেটার একটা প্রতিফলন এই বাজেটে আমরা দেখছি। বাট আমরা যখন একজন উদ্যোক্তা হিসেবে আপনার সাথে কথা বলতে চাই, আপনি কিন্তু অনেকগুলো ক্রাইসিসের কথা সবসময় বলে থাকেন। ক্রাইসিস আছে বলেই আসলে বলেন। আমাদের অবকাঠামো সংকট রয়েছে, আমাদের জ্বালানি সংকটের কারণে নতুন ইনভেস্টমেন্টও প্রত্যাশিত মাত্রায় আসছে না। সেগুলো কি যৌক্তিকভাবে অ্যাড্রেস করা গেছে? আপনারা কি হ্যাপি এই জায়গাগুলোতে? আমি বলি এইভাবে যে বাংলাদেশটাকে একদিনে সলভ করে ফেলতে পারবো না, অ্যান্ড আমাদের অনেক ডিসকাশনের দরকার আছে। আমার অনেকগুলো জায়গাতে আপনার গিয়ে দ্বিমত আছে, এটা এই বাজেটকে ঘিরে না, বাট বাংলাদেশের যে বাজেট তৈরির যে প্রথাটা, এইটাকেই আমার কাছে খুব ফল্টি মনে হয়। 1 নম্বর আমি বলি যে আমার মনে হয় যেটা আগে আমরা সবাই খরচের দিকটাকে ঠিক করি, তারপর এক্সেল শিটে বসে রেভিনিউর সাইডটাকে ঠিক করি, তারপরে যেটা মিলছে না ওইটাকে আমরা ঘাটতি বলে দিচ্ছি। আগে অ্যাকচুয়ালি আপনার ইনকাম পোটেনশিয়ালটাকে দেখা উচিত। আপনাকে যদি আগে ইনকাম পোটেনশিয়াল, রেভিনিউ পোটেনশিয়ালটাকে স্টাডি করতে, বা এই জায়গাটাতে যদি অ্যারাইভ করতে চান, আপনাকে আরও ব্যাকওয়ার্ড যেতে হবে যে আপনি অ্যাকচুয়ালি ইকোনমিতে কতটুকু অ্যাক্টিভিটি জেনারেট করবেন। বাজেটটা তারপরে আসবে। আমি বলবো যে হ্যাঁ, আপনার রডে সিমেন্টে আপনি ট্যাক্স বাড়ান কমান, দ্যাট ইজ অন্য জিনিস, কিন্তু আপনি আমাকে বলে দেন যে আপনি আমাকে এই বছর গভর্নমেন্ট এত মিলিয়ন বা বিলিয়ন কিউবিক মিটারের অর্ডারের ব্যবস্থা করে দিচ্ছেন, ওইটার থেকে আমি এত টাকা হারে ট্যাক্স দিয়ে টোটাল রেভিনিউ আপনি সিমেন্ট খাতের থেকে এত উঠাবেন বা রডের খাতের থেকে উঠাবেন। তো আমরা ওই ব্যাক ক্যালকুলেশন না করে
শুধু রেভিনিউ সাইডটা কোনোভাবে মিলিয়ে দিচ্ছি বলে মনে হয় যে আপনার গিয়ে বারবার আমরা বাজেটের রেভিনিউ কালেকশনে গিয়ে ফেল করছি। তো এই ধরেন গত 5 বছর ধরে আমার মনে হয় যে প্রায় প্রত্যেক বছরই আমরা রেভিনিউ কালেকশনে ফেল করছি। তো এনবিআর তো কম চেষ্টা করছে না, অনেক জায়গাতে আমাদের ব্যবসায়ীদের অনেক ধরনের কমপ্লেনও আছে, যে জায়গাটাতে 1 টাকা নেওয়ার কথা ওই জায়গায় 1.5 টাকা নিয়ে যাচ্ছে। অনেকেই বলছেন যে চাবুক মেরে টাকা নিয়ে যাচ্ছেন, অনেকেই বলছেন যে কিডনি বিক্রি করে দেওয়ার মতো ব্যবস্থা করছেন এনবিআর। আসল জায়গাটা কোথায়? আসল জায়গাটা হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি ইকোনমিতে অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে পারছেন না বলে রেভিনিউটা কালেকশন হচ্ছে না। অনেকেই আমি টিভিতে শুনেছি এর মধ্যে বলতে যে ইটস আ ভেরি বিগ বাজেট, খুব অ্যাম্বিশিয়াস একটা বাজেট। আমার কাছে তা মনে হয়নি অ্যাকচুয়ালি। আপনি যদি 2020-21-এর দিকে বোধহয় বাজেটের সাইজ ছিল 5 লক্ষ কোটি টাকার মতো, তো আজকে এই বাজেটের সাইজ হচ্ছে আপনার 9,38,000 কোটি টাকা। তখন ডলারের রেট ছিল 84 টাকা করে, আজকে ডলারের রেট 122 থেকে 25 টাকা। তো আপনার ওই 5 লক্ষ টাকার বাজেট তো এমনিতেই 7.5 লক্ষ টাকা হয়। হ্যাঁ, প্রত্যেক বছর যদি আপনি 7% হারে জিডিপি গ্রোথ ধরেন, 9 লক্ষ 10 লক্ষ কোটি টাকার বাজেট এমনিতেই হয়। তো এটাকে আমি ওই যে বড় বাজেট বলবো না। অ্যান্ড যদি বলেন যে এটা এই এত বড় রেভিনিউ কালেকশন করা, আমি এটাও গত 1 সপ্তাহ ধরে শুনছি যে ডিফিকাল্ট হবে, বাট ইটস নট ডিফিকাল্ট। আপনি অ্যাক্টিভিটি ইকোনমিতে অ্যাক্টিভিটির লেভেলটা বাড়িয়ে দেন, আপনার আমার মনে হয় যে এই অ্যাক্টিভিটি লেভেলটা বাড়ানোর কোনো ইন্ডিকেশন আপনি দেখেছেন কিনা? আমি ইন্ডিকেশন তো এখনও ওইভাবে দেখছি না, যেহেতু আমার ব্যবসাতে আমি ওই হাওয়াটা পাচ্ছি না। তবে আমি বলতে পারি যে কিভাবে সরকার ফাস্টেস্ট ওয়েতে ইকোনমিতে আপনাকে অ্যাক্টিভিটির ওই সাইকেলটাকে চালু করতে পারে। আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন, সেই ইউরোপ থেকে স্টার্ট করে ভারত উপমহাদেশ পর্যন্ত, সেই কনস্ট্যান্টিনোপল থেকে স্টার্ট করে আমাদের বাদশাহ আকবর পর্যন্ত আপনি দেখবেন যখনই ইকোনমিতে কোনো ডাউন ট্রেন্ড আসছে, সরকার মন দিয়েছে আপনাকে কনস্ট্রাকশনের উপরে। কেন কনস্ট্রাকশন সবসময় আপনি দেখছেন যে শুধু আপনার বাড়িটা তৈরি হচ্ছে, বাট এই বাড়িটা তৈরি করার পেছনে বর্তমানে 3600 থেকে 3700 ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, এদের প্রোডাক্ট বা সার্ভিস জড়িত। তো আপনি একটা জায়গাতে এনকারেজমেন্ট এনে আপনি কিন্তু 3600 ডিফারেন্ট ইন্ডাস্ট্রি আপনি চাঙা করে দিতে পারছেন। তো এদিকে যদি সরকার একটা কাজ করত, সেটা হচ্ছে যে আপনার গিয়ে অ্যাপার্টমেন্ট হলো আপনার এন্ড প্রোডাক্ট। এই একটা অ্যাপার্টমেন্ট আপনি কিনছেন, কিন্তু এটার সাথে আপনি 3600 সার্ভিস বা প্রোডাক্ট কিনছেন। অ্যাপার্টমেন্টের উপরে 2 বছরের জন্য ওনারা সব ধরনের ট্যাক্স উঠিয়ে দেন। আমার মনে হয় যে যদি এই সাইকেলটাকে যদি আমরা চালু করে দিতে পারি, এটার ব্যাক এন্ডের প্রোডাক্টগুলো যে রয়ে গেছে ওগুলোতে যদি আপনার হাওয়া লেগে যায়, ওগুলোতে যদি আপনার ভলিউম গ্রো করা শুরু করে, আপনি এদিকে যে রেভিনিউটা লস করবেন তার থেকে অনেক বেশি রেভিনিউ পেয়ে যাবেন আপনি এই ইন্ডাস্ট্রিটাকে, যেগুলো সাপোর্ট ইন্ডাস্ট্রি হিসেবে। আরেকটা বিষয় একটু জানতে চাই যে বিনিয়োগ তো আপনারা করতে চান, আপনারা সবসময় বলেন বিনিয়োগের পরিবেশ আসলে বিনিয়োগ আমরা করব, কারণ কর্মসংস্থান বাড়ছে না, এটাও নিশ্চয়ই আপনাদের মাথা ব্যথার একটা বড় কারণ। এই বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে আমাদের ব্যাংক খাতের সংস্কার, এনবিআরের কথা আপনি কিছুটা বলেছেন, অবকাঠামোগত সংস্কার, এটাই অর্থমন্ত্রী যে প্রত্যাশা আপনারা রেখেছিলেন তার কতটুকু পূরণ করতে পেরেছেন বলে মনে হয়? আমি আপনাকে আবারও বলছি যে একদিনে সলভ হবে না, বাট কিছু কিছু ইন্ডিকেশন খুব ভালো। আমরা যদি বাংলাদেশ ব্যাংকের রিসেন্ট অ্যাক্টিভিটিসগুলোর কথা চিন্তা করি, ওনারা নীতি সহায়তা নিয়ে আসলেন, এখন আবার 20,000 কোটি টাকা দিচ্ছেন বন্ধ ফ্যাক্টরি চালু করার জন্য। অর্থমন্ত্রী একজন নিজে ব্যবসায়ী, প্লাস উনি একটা চেম্বারের প্রেসিডেন্ট ছিলেন, তো উনি আমাদের প্রবলেমগুলো বুঝেন। তো ওনার সাথে যদি আমরা সময় পাই, ওনার সাথে কথা বলে এগুলো আমরা ওভার দ্য ইয়ার্স বা ওভার দিস ইয়ার আমরা অনেক কিছু ঠিক করে নিয়ে চলে আসতে পারবো। তো ইনভেস্টমেন্ট বাড়ানোর কথার আগে আমি সবসময় বলি আপনি আগে ইনভেস্টমেন্ট বাঁচান। বাংলাদেশে কিন্তু এখন একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত আমি বলবো যে যদি এটাকে একটা নেট ইনভেস্টমেন্টের কথা বলেন, তাহলে বাংলাদেশ ইজ নাও আ নেট নেগেটিভ ইনভেস্টমেন্ট কান্ট্রি। কেন নেগেটিভ
ইনভেস্টমেন্ট কান্ট্রি প্রত্যেকে লস করছে। ধরেন আপনার বোধহয় 5 লক্ষ কোটি টাকার মতো ব্যাংকে এখন কুঋণ হয়ে গেছে, 5,88,000 কোটি টাকা সবশেষ হিসাবে 6 লক্ষ প্রায় 6 লাখ 6 তো দিস ইজ অ্যাকচুয়ালি লস। এটা বিজনেসের লসটা রিফ্লেক্ট হচ্ছে। এদিক থেকে কেউ কেউ টাকা নিয়ে চলে গেছেন, তো আর অনেকে তো লসও করেছেন। তো এখন নতুন ইনভেস্টমেন্টের কথার আগে এই যে ইনভেস্টমেন্টগুলো রয়ে গেছে, যারা নাকি আপনার গিয়ে হয়তো এই ইকোনমির অ্যাক্টিভিটির কারণে বা যে কোনো কারণে, অ্যান্ড লাস্ট 6টা বছর কিন্তু আমরা একটার পর একটা ডিজাস্টার ফেস করে গেছি, সেই কোভিড থেকে পর স্টার্ট থেকে করে পর্যন্ত। একটার পরে একটা আসছে। এই ইনভেস্টমেন্টগুলোকে আগে বাঁচানো সাংঘাতিক দরকার। এদিকে ব্যবসায়ীরা ইচ্ছা করে লস করে না, অনেক সময় দেখা গেছে যে আপনার গিয়ে মানুষের পারচেজিং পাওয়ারের বাইরে চলে গেছে কস্ট। ব্যাংকে হয়তো চালিয়ে রাখতে হবে, লোকজন চালিয়ে রাখতে হবে, ব্যবসায়ীরা লস করে ব্যবসা চালিয়ে গেছে। তো এই ক্লাসটার প্রতি বাংলাদেশি ব্যবসায়ী ক্লাসটার প্রতি আমার মনে হয় যে সরকার যদি বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাজেট দিয়েছেন, বাজেটের মধ্যে থেকে আই ডু নট এক্সপেক্ট সব সলিউশন, বাট নেক্সট 1 ইয়ার অর্থমন্ত্রীকে সাংঘাতিকভাবে আমাদের সাথে ইনভলভ থাকতে হবে। যেটা আপনারা অভিযোগ করেছিলেন যে অন্তর্বর্তী সরকারের আমলে এই কাজটা হয় নাই। আরেকটা বিষয় যে একটা সাহসী পদক্ষেপ অর্থমন্ত্রী এবার নিতে চান, বাংলাদেশের সব মানুষকে তিনি করজালের আওতায় আনবেন। একটা টুলস উনি প্রয়োগ করতে চান যে ছোট ব্যবসায়ী যারা তাদেরকেও 1002 টাকা অন্তত কর দিতে হবে, এরকম একটা বিআইএন যারা খুলবেন, ব্যবসায়িক হিসাবের ক্ষেত্রে বিআইএনটা বাধ্যতামূলক করা হয়েছে। এতে করে কি অর্থমন্ত্রীর লাভ হবে, বা ব্যবসায়ীদের মধ্যে আবার একটা ভয় ভীতি আতঙ্ক ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে? অ্যাকচুয়ালি কর দেওয়ার থেকে মানুষ বোধহয় বেশি ভয় পায় ওই কর ডিপার্টমেন্টটাকে। এটা আমার একটা অ্যান্ড জটিলতা বেড়ে যায়। অ্যান্ড বাংলাদেশের মানুষ কর দেয় না এই কথাটা আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি না। বাংলাদেশের যে রিক্সাওয়ালা ভদ্রলোক আপনার রিক্সা চালাচ্ছেন, উনার রিক্সার মধ্যে এমন কোনো প্রোডাক্ট নাই যেটাতে ভ্যাট বা কর না দেওয়া নেই। উনি যে লুঙ্গিটা পরে, যে গেঞ্জিটা পরে, ওটাতে পর্যন্ত আপনার গিয়ে কোনো না কোনোভাবে কর দেওয়া আছে। আজ কিছুদিন আগে শুনলাম এখন নাকি বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম 3000-এ উন্নত হয়েছে। তো আই ডু নট আন্ডারস্ট্যান্ড ওয়ের দে গট দিস ফিগার ফ্রম, অর এটা কিভাবে ক্যালকুলেট করা হয়। আমি তো দেখছি যে আপনার গিয়ে লাস্ট 5 বছরে যেভাবে ইকোনমিতে আমরা স্লো ডাউন দেখছি, এটা হওয়ার কথা না। তো আমি তারপরে ধরে নিলাম যে এটা হয়েছে। আপনি ইনকাম দিচ্ছেন একটা আফ্রিকান কান্ট্রির লেভেলে, পার ক্যাপিটা ইনকাম দিচ্ছেন মাত্র $3000 করে, কিন্তু আপনি ট্যাক্স স্ট্রাকচার এক্সপেক্ট করছেন আমেরিকার মতো হতে। দ্যাট ইজ নট ফেয়ার। অ্যান্ড ছোট ছোট দোকানদার যারা আছে, দোকানের খাতাই অনেকে ঠিকমতো লিখতে পারে না, ওদেরকে দিয়ে আবার ট্যাক্স দেওয়াবেন। আমার মনে হয় উনি করেছেন এটা, বাট এইটা আমার খুব একটা বেশি পছন্দ হয় নাই। এই জায়গাটাতে আমি একটু ডিফার করি। তারপরেও আরও একবার প্রত্যাশার কথা জানবো আপনার কাছ থেকে। এই বাজেট আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। আগামী একটা বছর হয়তো সরকারের যেই অর্থ বিল আছে বা আর্থিক কাঠামো আছে, তার মধ্যে থেকেই ব্যবসায়ী এবং উদ্যোক্তাদেরকে আগাতে হবে। আপনারা কতটা আশাবাদী যে এই বছরের চেয়ে আগামী বছরটা ভালো যাবে? আপনার গিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে ধরেন একেতে তো অনেক বড় একটা ডেফিসিট বাজেট, প্রায় 25% টোটাল বাজেটের ডেফিসিট। তারপরে আবার গভর্নমেন্টের ঋণ নেওয়ার প্রবণতাটা মনে হয় যে বাড়বেই। তো ওই জায়গাটা থেকে আমি বলবো যে গভর্নমেন্টকে আরও অল্টারনেটিভ দেখা বা খোঁজা শুরু করা উচিত। আপনার ওই পিপিপি মডেলটার জন্য আমরা কতটুকু ইনফ্রাস্ট্রাকচারালি রেডি, এটা নিয়েও একটু আমার ডাউট আছে। বাট একটা জিনিস হলো যে পৃথিবীতে কিন্তু একটা বিরাট অঙ্কের ফান্ড, আমার ঠিক এক্স্যাক্ট অ্যামাউন্টটা মনে নেই, বাট মনে হয় প্রায় $300 ট্রিলিয়ন মতো আছে
ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করার জন্য। পৃথিবীতে প্রচুর কোম্পানি আছে যারা বিভিন্ন দেশের রাস্তাঘাট ব্রিজে ইনভেস্ট করছে, অ্যান্ড ওদের সাথে কন্ট্রাক্ট হচ্ছে 40 বছর 50 বছর 30 বছরে তারা টাকাটা ওই টোলের মাধ্যমে কালেকশন করে 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 নিয়ে চলে যায়। তো আমাদের ওই ফান্ডিং যেটাকে আমরা বলি, এই বাস্কেটটা ফাইন্যান্সিংয়ের বাস্কেটটাকে নতুনভাবে সাজানো দরকার, একটু নতুনভাবে সাজানো দরকার। এত ঋণ নিয়ে আপনার গিয়ে অলরেডি আমরা যদি আমি একটা জায়গাতে বাংলাদেশের একটা বড় রিস্ক দেখি, সেটা হচ্ছে যে মাইনাস আপনার রেমিটেন্স, যারা আমাদের দেশের বাইরে কাজ করছেন তারা পাঠাচ্ছেন প্রায় $30 বিলিয়ন মতো, এক্সপোর্ট হচ্ছে 48 থেকে 50 বিলিয়ন। অ্যান্ড যেহেতু আমাদের এখন ইম্পোর্টটা একটু সাপ্রেসড, গ্রোথ হয়নি, রাদার হয়তো কিছুটা রিগ্রেস হয়েছে, $68 বিলিয়ন মতো। তো মাইনাস রেমিটেন্স কিন্তু আপনি অ্যাকচুয়ালি একটা নেগেটিভ কান্ট্রি। তো আমাদের শুধু বাজেট না, আমার মনে হয় যে দেশের ক্যাশ ফ্লো এটাকে একটা ব্যালেন্স শিটের মতো করে দেখা উচিত। দেশ কবে আপনার গিয়ে একটা ব্যালেন্স শিট দিতে পারবে। বিদেশিদের কাছে আমরা গত বছর প্রায় বোধহয় $10 বিলিয়ন আমাদের লোনের এগেনস্টে পে করার কথা ছিল, $4 বিলিয়ন পে। আমরা কবে এদিক থেকে ব্যালেন্সড হবো সেটা একটু দেখা উচিত, হিসাব নিকাশ করে দেখা দরকার। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা করি। আজকের আলোচনাটা আমরা এখানে শেষ করতে চাই, পরবর্তীতে অন্য কোনো বিষয়ে নিশ্চয়ই আপনার সাথে আলোচনা করব আমরা। ধন্যবাদ আপনাকে। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন আপনারা সবাই।